যত বড় প্রতিষ্ঠান তত বড় দায়িত্ব, এই কথার মর্মার্থ যেন হারে হারে টের পাচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। কথা ছিল সরকারি এসব প্রতিষ্ঠান হবে দেশের আর্থিক লেনদেনের অভিভাবক, কিন্তু এখন তাদের নিজের পায়ের তলাতেই মাটি নেই। বিশাল সম্পদ, অনেক শাখার সংখ্যা থাকা সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পারফরমেন্স হতাশাজনক। টিকে থাকতে লড়াই করতে হচ্ছে অনেক প্রতিষ্ঠানকে। সবার প্রশ্ন, এই বিশাল সিস্টেম কি সত্যিই দক্ষ? এগুলো বেসরকারি খাতে কি ছেড়ে দেওয়া উচিত? এই সব প্রশ্নের উত্তর জানতেই আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব আবু নাসের, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন। আপনার সাথে আমার অনেক বছর পরে দেখা হচ্ছে। আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে অনেকদিন পরে আমাদের এভাবে মুখোমুখি বসার সুযোগ হলো। আপনি এখন গুরু দায়িত্বে, বলবো অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব মোটেও সহজ দায়িত্ব না। কিন্তু আমি আজকে যখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকটাকে আপনার লেন্স দিয়ে দেখতে চাই, আপনার দীর্ঘ কর্মজীবন এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঘিরে, 4000-এর বেশি সংখ্যা, প্রচুর কর্মী, প্রচুর আমরা দেখতে পাচ্ছি দেশের 1/4 সম্পদ যদি আমি হিসাব করি নিয়ন্ত্রণ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। কিন্তু এই ব্যাংকগুলোকে নিয়ে সবসময় প্রশ্ন থাকে, এবং আমি প্রশ্নটা এরকম করতে চাই যে আমি যদি ম্যাচুরিটি হিসাব করি, এনপিএল বা নেট মার্জিনের হিসাব দেখতে তো মনে হয় না, কিন্তু অ্যাজ অ্যান অর্গানাইজেশন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আসলে কতটা টেকসই হবার কথা ছিল, কতটা টেকসই দিন শেষে হলো? আপনার আগের এবং এখনকার অভিজ্ঞতা কি বলে? প্রথমে যেটা বলবো যে গত 15 বছরে এখানে এই ব্যাংকিং সেক্টরে একটা অস্থিরতা ছিল। এইটাই প্রতিফলিত হয়েছে আমাদের ব্যাংকিং সেক্টরে পুরাপুরিভাবে। আমি যদি একটু ব্যাকে যাই, পুরোনো দিনের কথা বলতে চাই, 2004-এ যখন আই টুক ওভার অগ্রণী ব্যাংক অ্যাজ ম্যানেজিং ডাইরেক্টর সিইও, তখন কিন্তু সবকটা ইন্ডিকেটরই ছিল নেগেটিভ। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি বলবো আল্লাহর রহমত, এবং আমার সকল সহচারীদের সঙ্গে নিয়ে কাজ করার জন্য, এবং ডিরেকশনও পেয়েছিলাম, ভালো ডিরেকশন ফ্রম দ্য বাংলাদেশ ব্যাংক। তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ছিলেন আমাদের প্রেজেন্ট অ্যাডভাইজার। তো এটা একটা ভালো পরিস্থিতি নিয়ে যেতে পেরেছিলাম আমি। সেটা সবগুলোর ইন্ডিকেটিভ পজিটিভ ছেড়ে এসেছি 2010-এ। কিন্তু এই যে 15 বছর পরে যখন গেলাম, যে দেখি অল দ্য ইন্ডিকেটার্স আর নেগেটিভ, পজিটিভ বলতে কিছু নাই আনফর্চুনেটলি। খালি রেমিটেন্সটা ধরে রেখেছে। রেমিটেন্সটা একটা ভালো ইন্ডিকেশন ছিল আমাদের। উই ওয়ার দ্য 3rd পজিশনে ছিলাম, সেটা বোধ হয় 2nd পজিশনে উঠেছিল এরা। বাট আদারওয়াইজ লেন্ডিং, নন পারফর্মিং, ডিপোজিট, নেগেটিভ লিকুইডিটি, আর্নিং, সব জায়গায় একটা নেগেটিভ ইন্ডিকেশন। এটা কিন্তু দুঃখজনক। এটা আই ফেল ভেরি স্যাড। এরকম হওয়া উচিত ছিল না, কারণ আমাদের এখানে দক্ষ লোকজন আছে, কিন্তু পরিস্থিতি হয়তো তাদের ঠিক মতো আগায় নিতে দেয়নি। হয়তো পলিটিক্যাল প্রেশার ছিল, হয়তোবা বোর্ডের ল্যাক অফ নলেজ ছিল, যার জন্য বাধ্য হয়ে ম্যানেজমেন্টও একটা ঠিক মতন ডিসিশন নিতে পারে নাই। এইটাই আমার মনে হয়েছে। এই গত 5-6 মাসের মতন কাজ করছি, সেপ্টেম্বরের 8 তারিখ থেকে এসে এই পর্যন্ত। তো এই পরিস্থিতি থেকে আমাদের উঠে আসতে হবে। এইটার জন্য দরকার সদিচ্ছা, এটার জন্য দরকার স্বচ্ছতা, এটার জন্য দরকার সততা আর জবাবদিহিতা। ইন আদার ওয়ার্ডস, কর্পোরেট গভর্নেন্সের প্রত্যেকটা পিলার আমাদের দেখতে হবে। আমি একটু এখানে একটু প্রশ্ন জুড়ে দিতে চাই। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওভারঅল পারফরমেন্সকে যদি আমি হিসাব করি, কনসিডারিং অল দি ব্যাংকস ইউ হ্যাভ অ্যারাউন্ড, এই ব্যাংকগুলোর তো আসলে প্যারেন্ট অর্গানাইজেশন হওয়ার কথা ছিল, এবং মানুষের আস্থা ছিল প্রচুর। যেহেতু সরকারি ব্যাংক, মানুষের টাকা রাখতার, টাকা ঋণ নিয়ে দ্রুত ফেরত দেওয়ার এক ধরনের ট্রাস্টের জায়গা ছিল। এই জায়গাটা আমরা কেন নষ্ট করে ফেললাম আপনার কাছে মনে হয়? আপনি 2004-এ আমার ধারণা এই অবস্থা দেখে যাননি। আমি তো বলবো যে দেখো, 2009-এ প্রথম, 2009 বা 2008-এর দিকে প্রথম অগ্রণী ব্যাংক প্রাইভেট লিমিটেড লায়াবিলিটি হিসেবে প্রকাশ পেয়েছে। তারপরে সেটার বেসিসে সোনালী এবং অগ্রণী সাথে সাথে জনতাকেও বলা হয়েছে
যে তাদেরও শেয়ার প্রসেস হয়ে গেছে। এর আগে কিন্তু রূপালী কিছুটা প্রাইভেটাইজেশন ছিল, 10% বোধ হয় পাবলিক শেয়ার হোল্ডিং আছে, 90% আছে গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং। বাট বাদ বাকি 3টা ব্যাংকে 100% এখনও পর্যন্ত শেয়ার হোল্ডিং হলো গভর্নমেন্টের। এটা পাবলিকের কাছে ছাড়া হয় নাই। এটা কারণ আমি জানি না, এটা ছাড়া উচিত ছিল। ছাড়লে হয়তো আরও ভালো বোর্ড পেতাম, আরও ভালো ম্যানেজমেন্ট হতো। কারণ এটা প্রাইভেট ব্যাংকগুলি যদি ভালো করতে পারে, ওয়াই নট সরকারি ব্যাংক? সরকারি ব্যাংকে তো অনেক স্ট্রেংথ থাকা উচিত। একটু আগে যেটা বলছিলে তুমি ভাই, এখানে তো কোনো রকম অসুবিধা হওয়ার কথাই না, কিন্তু আনফর্চুনেটলি সেখানে হয়েছে। তো এইগুলির জন্য আমি কি বলবো, যে হয়তো পলিসিগত কিছু ফল্ট রয়ে গেছে, যার জন্য এটা হয়নি। কিন্তু আমি মনে করি এখন যে সরকার এসে, জনতার ছাত্র জনতার সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যেটাই বলো, এটা কিন্তু একটা দিক নির্দেশনা তারা দিতে পারবে। আমি বিশ্বাস করি এটা যদি প্রাইভেটাইজেশনের দিকে যায়। আমি বলছি না যে 100% প্রাইভেট করো, থাকুক গভর্নমেন্ট স্টেক হোল্ডিং, 51%, 49% করতে তো অসুবিধা নেই। তাহলে হবে কি, একটা ভালো ভালো আইডিয়াস আসবে, ভালো ভালো ইনোভেশন আসতে পারে, সেগুলি ইজি হবে আমাদের এগুলিকে আরও আগায় নিতে। এবং আলটিমেটলি কিন্তু এটা জিডিপি গ্রোথও সাহায্য করবে। জিডিপি গ্রোথ, বাংলাদেশ ব্যাংকের উন্নতি, যেটাই বলো। এর আগে বলা হয়েছে যে এগুলি বিরাট সম্পত্তির অধিকারী, এটা অনেক ব্রাঞ্চ নেটওয়ার্ক। আমি অগ্রণী ব্যাংকের কথাই যদি বলি, হ্যাঁ, আমাদের কিন্তু অ্যাসেট পোর্টফোলিও, টোটাল অ্যাসেট পোর্টফোলিও এখন বোধ হয় 1,00,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। তো এইটা একটা বিরাট সম্পদ। এবং এখানে প্রায় 900-র মতন ব্রাঞ্চ, 989 বোধহয় ব্রাঞ্চেস আছে আমাদের। এগুলি কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো এগুলি যদি অন্য 4টা ব্যাংক মিলে করি, তাহলে 4,000 ব্রাঞ্চের উপরে। তো এই যে জিনিসগুলো, এইগুলি কিন্তু প্রত্যেকটা গ্রামে গঞ্জে ব্রাঞ্চ আমাদের আছে, প্রত্যেকটা জায়গায় আমরা ডেভেলপ করতে পারি। কিন্তু এইগুলি হচ্ছে না, হয়তো একটা স্থবিরতা আছে, হয়তো পলিসিগত ব্যাপার আছে। তো আমি মনে করি এগুলি, এই ইন্টারিম গভর্নমেন্ট একটা রোড ম্যাপ যেটা দিবে, এখানে নিশ্চয়ই একটা ডিসিশন কতটুক, মানে ইমপ্লিমেন্টেশন কতটুকু হবে বলতে পারবো না, কিন্তু পজিটিভ ইন্ডিকেশন দেওয়া উচিত, যাতে পরবর্তী সরকার যারা আসবে তারা যাতে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। এবং করা উচিত, আমি পার্সোনালি মনে করি এটা ইমপ্লিমেন্ট করা উচিত হবে। প্রাইভেটাইজেশন যেহেতু করা হয়েছে, পিএলসি এগুলিকে বলা হচ্ছে, এগুলিকে গভর্নমেন্টের 100% স্টেক থেকে আস্তে আস্তে ছাড়ো। সবগুলো যে ছেড়ে দিতে হবে এমন না, প্রথমে 25%, পরে আরও 24% ছাড়তে পারবে ইন ডিউ কোর্স অফ টাইম। এটাতে কিন্তু ভালো উন্নতি আমি আশা করি। ফরেন ইনভেস্টমেন্টকে আনতে পারি আমরা? ফরেন ইনভেস্টমেন্ট যতক্ষণ এটা গভর্নমেন্ট থাকবে, এটা কিন্তু ইজি। আমার এসেছেও কিন্তু 2004-এ অগ্রণী ব্যাংক কিন্তু এখনও পর্যন্ত কোনো ক্যাপিটাল ইনজেকশন হয় নাই, ফর ইউর ইনফরমেশন। অন্য সব কটা ব্যাংকে ক্যাপিটাল ইনজেকশন হয়েছে, সোনালী, জনতা, রূপালীতে, কিন্তু আমাদের অগ্রণী ব্যাংকে ক্যাপিটাল ইনজেকশন হয় নাই। কারণ কি, এটা আমাদের ফরেন লাইন অফ ক্রেডিট আমরা সবসময় পেয়েছি। আমি যখন ছিলাম সে সময় আইএফসি, এফএমও, ডিজি এরা প্রত্যেকেই আগিয়ে এসেছিল এবং তারা লেন্ডিং, আমাদের ক্রেডিট লাইন দিয়েছিল। ওইটাই আমাদের অ্যানাফ ছিল টু পে দ্য ইম্পোর্টার্স। যে ডলার ক্রাইসিস ছিল, সেগুলিকে ইম্পোর্টারের পেমেন্টগুলি আমরা করতে পারতাম সহজেই। তো ওইটা একটা অ্যাডভান্টেজ। যদি, যেহেতু আমি বলছি না সেই জন্য যে 100% ছেড়ে দিতে হবে, যদি সরকার থাকে 51%, 49% যদি এখানে প্রাইভেট আসবে, বিদেশিরাও কিন্তু ইন্টারেস্টেড হবে, বিদেশি ব্যাংক উইল বি ইন্টারেস্টেড। আমি জানি অনেক কটা ব্যাংক ইজ ইন্টারেস্টেড টু জয়েন, কিন্তু এই রেস্ট্রিকশনের জন্য হয়তো বা এই মুহূর্তে তারা আগায় আসতে পারছে না। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে মানে এরকম একটা আলোচনা আছে যে এই ব্যাংকগুলোকে আসলে যেই পারফরমেন্সের অবস্থা, সেগুলোকে
ওইভাবে না রেখে একটা স্বাধীন সার্বভৌম বিনিয়োগ সংস্থা হিসেবে এগুলোকে সবগুলোকে একসাথে আত্মপ্রকাশ করানো যায় কিনা, এমন আলোচনাও কিন্তু হয়েছে। আপনি কি মনে করেন এটা লং টার্মে মার্জার না করে, এই ডিবেটকে উস্কে না দিয়ে আমাদের আসলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ইনভেস্টমেন্ট অর্গানাইজেশন হিসেবে বড় করে নতুনভাবে আবির্ভূত হওয়া উচিত? ভাই তহিদ, আমি যদি আমাকে পার্সোনালি বলো তাহলে আমি পার্সোনালি বলবো, আমার পার্সোনাল ওপিনিয়ন, অ্যাকুইজিশন এন্ড মার্জার ইজ দ্য কি সলিউশন। ওকে, এইখানে আর কোনো উপায় নাই, এটা কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ইন্টারন্যাশনালি। তবে এটা একটা পলিসি করতে হয়, পলিসি করে মার্জার যেগুলি ব্যাংকের সঙ্গে হবে তাদের বোর্ডের সঙ্গে, স্টেক হোল্ডারদের সঙ্গে বোথ সাইড শুড সিট ডাউন। একজন এখানে আরবিট্রেশনে বা একজনের গার্জিয়ান হিসাবে থাকতে পারে, সেন্ট্রাল ব্যাংক থাকতে পারে, মিনিস্ট্রি থাকতে পারে, কিন্তু তারপরে কারণ প্রথম কোশ্চেন আসে লোকবলের কী হবে, ব্রাঞ্চের কী হবে, লোক বলতে মানছেও চায় না। এটাই হলো মেইন জিনিস, এইখানেই সলিউশন। তো এখানে গোল্ডেন হ্যান্ডশেক অনেক জায়গায় এক্সাম্পল আছে, কিন্তু না থাকা না। গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে দিল, তুমি যেখানে যে এটা দিয়ে ব্যবসা করতে পারবে, এটা দিয়ে চাকরি বাকরিতে যেতে পারো, অন্য চাকরিতে, ইফ ইউ আর এফিশিয়েন্ট। ইফ ইউ আর নট এফিশিয়েন্ট তাহলে তো ঘরে বসে থাকতে হবে। এই যে টাকাটা গোল্ডেন হ্যান্ডশেক, টাকাটা তুমি একটা ফিক্সড ইনকামে রেখে সেটা তুমি আর সারা বছর চালাতে পারবে, সংসার চলতে পারে। এটাও কিন্তু আমি দেখেছি বাইরে, যেহেতু কাজ করে এসেছি বাইরে, এটা কিন্তু প্র্যাকটিস আছে, না থাকা না। তো এইগুলির জন্যই বলছি যে এটা আমাদের এখানে 8টার মতোর বোধহয় স্টেট ওন ব্যাংক আছে, 8টা, 4টা ফুল কমার্শিয়াল ব্যাংক প্লাস স্পেশালাইজড ব্যাংক আছে 4টা, কৃষি ব্যাংক, রাকুব, বেসিক, বিডিবিএল 4টা, আর এদিকে আছে সোনালী, অগ্রণী, জনতা, রূপালী 8টা। এগুলি এতগুলা রাখা যায় না, একটা স্পেশালাইজড ব্যাংক 1টা বা 2টা থাকতে পারে, আর একটা কৃষি রিলেটেড, একটা ডেভেলপমেন্ট রিলেটেড, আর এদিকেও 4টা না রেখে হতে পারে 1টা 2টা, আমি জানি না কী ধরনের হবে শেষ পর্যন্ত। তবে এগুলির জন্য বসতে হবে, এটা হঠাৎ করে একটা ডিসিশন এক পক্ষ নিলে হবে না, এটা স্টেক হোল্ডারদের সঙ্গে বসতে হবে, যারা বোর্ডে আছে তাদের সঙ্গে বসতে হবে, যারা এখানে ম্যানেজমেন্টে আছে তাদের প্রত্যেকেই জানতে চাইবে তাদের ফিউচার কি। সত্যি কথা বলতে গেলে দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের দেশে অনেক কিছু এই গত 15 বছরে লেফট অ্যান্ড রাইট ডিসিশনস হয়ে গেছে, কিন্তু কেউ কারো চিন্তা করে না, আনফর্চুনেটলি ওয়ান সাইডেড ডিসিশন হয়েছে, যার জন্যই আজকে সেক্টরটা একটু প্রবলেমে ছিল। ডিসেম্বর পর্যন্ত বেশ প্রবলেমে ছিল, এখন হয়তো এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। এই যে ফর এক্সাম্পল আমি বলবো, তোমার যেখানে আমাদের ইনফ্লেশন রেটটা আগে ছিল ডাবল ডিজিটস, এখন কিন্তু সিঙ্গেল ডিজিটসে নেমে গেছে। গভর্নর সাহেবও বলেছেন, অ্যাডভাইজার সাহেবও বলেছেন, ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, যে বাই জুন এটা বোধহয় 7-এর কাছাকাছি পৌঁছায়। আমি এটা বিশ্বাস করি, এটা সম্ভব। এই যে জিনিসপত্রের দামটাও তো দেখলাম যে কমে গেছে। আগে যেখানে হিউজ দামে সব কিছু, কিন্তু এই রোজা শুরু হওয়ার আগে আগে কয়েকটা জিনিস এই কমোডিটিস আইটেমগুলিতে বেশ কমে গেছে, এক্সেপ্ট তেলের মার্কেটটা বোধহয় এখনও একটু ভলেটাইল আছে। কিন্তু এটাও আমি মনে করি সরকার ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস ওয়ান, তারা ঠিক করে দিতে পারবে। জনাব আবুল নাসের, আমাদেরকে বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আমরা আপনার কাছ থেকে আরও কিছু প্রশ্নের উত্তর জানবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। আমি বলছিলাম আমার বেশ কিছু কৌতূহল আজকে তো আমি মিটিয়ে দিব। যদি আমি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা, অগ্রণী ব্যাংক আসলে টাকা তহবিল হিসেবে সরকারের থেকে নেয়নি, সেটি আপনি বলছিলেন। IMF এর একটি সুপারিশ আছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে যাতে কখনোই, যে কোনো ব্যাংকই যাতে কখনো টাকা এইভাবে ইনজেক্ট করে না দেওয়া হয়, বরং তার উল্টো দিকে যাতে শেয়ার বাজার বা অন্য কোনো জায়গা থেকে তহবিল সংগ্রহ করে যাতে তার অপারেশন চালাতে পারে, সেটি যাতে দেওয়া হয়। আমি অপারেশন নিয়ে আরও কয়েকটা প্রশ্ন করবো, কিন্তু এটা প্রথম প্রশ্ন। সেটা হচ্ছে যে যদি বিকল্প উপায়ে টাকা সংগ্রহের সুযোগ থাকে, সেটা কখনো কাজে লাগানো হয়েছে কিনা আগে, নাহলে বারবারই তো সরকারের থেকে তহবিল নিয়ে নিয়ে টাকাগুলো লোকসান হচ্ছে। আপনার সাজেশন কি বলে? এটা একটা খুবই ভালো প্রশ্ন করেছো ভাই তৌহিদ। আমি বলবো তোমাকে, অ্যাকচুয়ালি ক্যাপিটাল ইনজেকশন করে
কোরামিন ইনজেকশনের মতন জিআই রাখাটা আমি খুব বেশি পছন্দ করব না। নিয়ম হলো যে কোনো জায়গায় ইন্টারন্যাশনাল প্র্যাকটিসই আছে, এটা ক্যাপিটাল মার্কেটে যেতে হয়, বন্ড ইস্যু করে, বন্ড মার্কেটের থ্রুতে বা তোমার ট্রেজারি বিলের থ্রুতে প্রাইভেট ব্যাঙ্কগুলো, স্টেট ওন ব্যাঙ্কগুলো এগুলি কিন্তু ক্যাপিটাল রেইজ করতে পারে যে কোনো সময় থ্রু এ মার্চেন্ট ব্যাঙ্কিং থ্রুতে, এগুলি ক্যাপিটাল মার্কেটের থ্রুতে। এটা কিন্তু সহজ উপায়, এখানে কোনো অসুবিধা হয় না। আরেকটা জিনিস আমি এখানে দেখেছি যে অনেক জায়গায় স্টেট ওন ব্যাংকের কাছে ঋণ নিয়েছে স্টেট ওন কোম্পানিজ, এন্টিটিসগুলি, সেগুলো কিন্তু পেমেন্ট হচ্ছে না। আমি যখন আগে ছিলাম ম্যানেজিং ডাইরেক্টর, সে সময় আমার মনে আছে আমি আদমজি জুট মিলের কাছে প্রায় 1,000 কোটি টাকা সেই 2004-এ পেতাম। আমি জানি না ওটার পরে কিভাবে এটাকে পেমেন্টটা করা হয়েছে। এখনও যখন দেখেছি এখানে সুগার মিলস কর্পোরেশন, টেক্সটাইল মিলস কর্পোরেশন, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এগুলি অনেক জায়গায় এরকম কিন্তু আমাদের পাওনা রয়ে গেছে। এই পাওনাগুলি সরকারি এন্টিটিগুলি যদি দিয়ে দেয় তাহলেও কিন্তু আমাদের লিকুইডিটি প্রবলেমগুলি আমরা রিজলভ করতে পারবো ভেরি ইজিলি। আর ইকুইটির জন্য, ক্যাপিটাল রেইজের জন্য একমাত্র উপায় হলো যেটা আমরা সেকেন্ডারি মার্কেটের থ্রুতে বলছি, সেটা হলো ক্যাপিটাল মার্কেটের থ্রুতে যদি রেইজ করা হয়। এটা কিন্তু প্র্যাকটিস আছে, বাংলাদেশেও আছে, অন্য জায়গাতেও আছে। বাংলাদেশে এটা বেশিরভাগ এনজয় করে প্রাইভেট ব্যাঙ্কগুলো। প্রাইভেট ব্যাঙ্ক অনেকেই কিন্তু ক্যাপিটাল মার্কেটে গেছে, দিয়ে বন্ড ইস্যু করিয়েছে, দিয়ে সেকেন্ডারি মার্কেটে, সেকেন্ডারি সাবসিডি, এটাকে বলে সাবঅর্ডিনেটেড ক্যাপিটাল হিসেবে তাদের ট্রিট করা হচ্ছে। এটা সুতরাং এই প্রসেসে যাওয়াটা খুবই ভালো হবে, এটা আমি মনে করি। একটা জিনিস, সেটা হচ্ছে এই প্রশ্নটা অপ্রিয় হতে পারে কিন্তু এই প্রশ্নটা একটু বড় হবে, আমি সেটা করতে চাই। সেটা হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যখন আমরা কেউ প্রবেশ করি, হ্যাঁ, প্রথমে ঢুকেই যে ইমপ্রেশনটা হয় সেটা প্রাইভেট ব্যাংকের থেকে একেবারে উল্টো হয়। এর একটা বড় কারণ হচ্ছে কর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ। অপারেশনাল কস্ট যদি হিসাব করি, আপনাদের 1,000-এর মতো শাখা আছে, আমি যদি সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হিসাব করি 4,000-এর বেশি, এবং এগুলোতে প্রচুর কর্মীরা কাজ করে। এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীরা প্রাইভেট ব্যাংকের কর্মীদের থেকে অনেক তুলনায় অনেক ফ্যাসিলিটিস, বোনাস তারা বেশি পান। তারা পারফরমেন্স কি সেরকম করেন কিনা, যদি পারফরমেন্স না করে থাকে তারা তো পারফরমেন্স বোনাসও পায় আমি জানি। তাহলে এই জিনিসগুলো, এই অপারেশনাল কস্টগুলো আপনারা কেন কমাচ্ছেন না? তাহলেই তো ব্যাংকের বোধহয় খরচ বা টাকা কিছুটা উদ্ধার হয়। এটাও একটা খুবই সুন্দর প্রশ্ন, কিন্তু এটা জনতাও জানতে চায়, পাবলিক জানতে চাবে, আমার দেশের নাগরিক জানতে চায় কেন এটা একটা প্রাইভেট ব্যাংকের সঙ্গে কম্পিট করতে পারছে না, স্পেশালি ফর সার্ভিস। ব্যাংকটা হলো সার্ভিস ওরিয়েন্টেড। আমি যেহেতু বাইরে কাজ করেছি, প্রাইভেট ব্যাংকে কাজ করেছি, বিদেশে ব্যাংকে কাজ করেছি, সার্ভিস ওরিয়েন্টেড। একজন আসবে কাস্টমার, এসে বসার সাথে সাথে তাকে রিসিভ করা থেকে শুরু করে তাকে একটা চা দিয়ে যদি অফার করা, সে অটোমেটিকলি তার মনটা ভরে যায়। আর যদি সে বাইরে বসে থাকে, রেস্ট্রিকশন হয়ে যায় তার, তাহলে কিন্তু সে বড় কোনো প্রথমেই ডুববে একটা মনে কষ্ট নিয়ে। সুতরাং এই দিকটা দেখতে হবে, সার্ভিস যাতে যত ভালো উন্নতি করা যাবে, ফ্রন্ট অফিসের দায়িত্ব হলো সেটা। এটা কিন্তু প্রত্যেকটা ব্যাংকে, আমার মনে আছে 2004 থেকে 2010 অগ্রণী ব্যাংকের যে পরিবর্তন হয়েছিল, সেটা হয়তো ধরে রাখতে পেরেছে না, সেটা এই মুহূর্তে আমি 1000 ব্রাঞ্চ আর দেখি নাই, 979 ব্রাঞ্চেস আমার এখানে আছে, প্রায় 10,000 এমপ্লয়িজ আছে। একসময় ছিল তখন কিন্তু আমি প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা ব্রাঞ্চে গেছি। এখন আর এই বয়সে তো যাওয়া সম্ভব না, এটার দায়িত্ব হলো চিফ এক্সিকিউটিভ অফিসারের, সিইও, সে যে দেখার কথা কোথায় কি হচ্ছে, সারপ্রাইজ ভিজিট দেওয়ার কথা। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো হাউ টু মিনিমাইজ দ্য কস্ট। মিনিমাইজেশন অফ দ্য কস্ট ইজ পসিবল। অনেক জায়গায় লিকেজ হচ্ছে, ড্রেনেজ হচ্ছে। ফর এক্সাম্পল, আমার প্রথমে যদি আসি ইলেকট্রিসিটি যখন আমি অফিসে গেলাম, জ্বালালাম, যখন চলে আসতেছি বন্ধ আছে নাকি দেখে আসতে হবে, লাইট টাইট প্রত্যেকটা জিনিস। তারপরে আমরা এসি চালায় থাকি 20-22 রেখে দিই, কিন্তু 24-25 রাখলেও কিন্তু এসি চলতে পারে।
কয়েকটা জিনিস আছে যেগুলিতে কিন্তু ইজিলি সেভিংস হয়। তারপরে পেপার, স্টেশনারি, এখানেও কিন্তু কস্ট মিনিমাইজেশনের অনেক আমরা যদি একটু এখন তো মডার্ন এজ, ডিজিটাল এজ চলে আসতেছে, একটু যদি পেপার কমায়, এটা যদি কম্পিউটারের থ্রুতে আমরা কিছু দেখি, তাহলে ইজি হইতে পারে, এখানেও কমানো সব। আল্লাহ আরেকটা জিনিস যেটা বলতেছিল যে ভাই যে আমাদের স্যালারি কমানো ঠিক হবে না, এটা দ্যাট ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। স্যালারি যার যেটা নিশ্চয়ই পাবে। বোনাসের ব্যাপারে যেটা ফেস্টিভ্যাল বোনাস আছে সেটা সবাইকে দিতে হবে, এটাও কোনো অসুবিধা নেই। কিন্তু পারফরমেন্স বোনাস যেটা বলা হলো সেটা কিন্তু আমার মনে হয় যারা পারফর্মার অনলি দে শুড এনজয় দ্যাট। নাহলে কিন্তু ঢালাও হালে যদি সবাইকে দেওয়া হয়, দ্যাট ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। এইটা আমি বলবো, জোরালোভাবেই বলতে চাই। কিন্তু আমরা আনফর্চুনেটলি দেখেছি এখানে অনেককে সেভাবে সবাইকে দিয়ে দেওয়া হয় পারফরমেন্স বোনাস, যে হোক না হোক, যে ব্রাঞ্চ অ্যাচিভ করেছে টোটাল গ্লোবাল টার্গেট, আচ্ছা দাও, সবাইকে দাও। তো এইটা বোধ হয় যেখানে যে পারফর্ম করতে পারবে সেটার ব্যবস্থা থাকলে বেটার হয় আমি মনে করি। একটা বিষয় সেটা হচ্ছে এখনকার যে সুদের হার, এই সুদের হারে কি আসলে ভালো বিনিয়োগ করা সম্ভব বা ভালোভাবে ঋণ নেওয়া সম্ভব আপনি মনে করেন, নাকি এটা নিয়ে আসলে নতুন করে ভাবার সুযোগ আছে যদি এখন কম্পিটিটিভ মার্কেট? সুদের হারটা তো মার্কেটের উপরে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে নির্ভর করে। এই সুদের হার 15% পর্যন্ত আমার ব্যাংকেই রিসেন্ট পাস, হয়তো লাস্ট কোয়ার্টার এটা হয়েছে আর কি। কিন্তু এখন এটা আস্তে আস্তে কমে আসছে। এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমি দেখেছি ইট হ্যাজ কাম ডাউন টু 13%, 13.2 or 13.3 এরকম। তো এইটা আস্তে আস্তে কমবে আমার মনে হয়, যেহেতু আমরা বলছি ইনফ্লেশন রেট একটা আছে, এটাও ডাবল ডিজিটসে ছিল, সেটাও কিন্তু যেমন কমছে এটাও কমে আসবে। এখানে একটা জিনিস চিন্তা করতে হবে, খালি সুদ হার কমায় দিলে হবে না, যারা ডিপোজিটার, স্মল সেভার, তাদের অবস্থা কি হবে? তুমি যারা আমরা স্মল আমরা তো ব্যবসা করছি না, আমরা চাকরি করছি, আমাদের দিনের শেষে যখন রিটায়ারমেন্টে চলে যাব, আমাদের যে সেভিংস থাকবে, হয়তো কারো 20 লাখ, কারো 50 লাখ, ম্যাক্সিমাম কারো 1 কোটি টাকা আছে, সেটা দিয়েই কিন্তু তার সংসার চালায়। তখন সেটাও তো একটা চিন্তা করতে হবে, সেটা কি রেটে হবে। 9-6 করে দিয়েছিল গত সরকার, জোর করে 6%-এর উপরে ডিপোজিট হবে না, 9%-এর উপরে লেন্ডিং হবে। হ্যাঁ, যারা লেন্ডিং যাদের করা হয়েছে, বিজনেস গ্রুপ সেটার অ্যাডভান্টেজ পেয়েছে পজিটিভলি, কিন্তু যারা ডিপোজিটার ছিল তারা কিন্তু সাফার করেছে। স্পেশালি যারা ফিক্সড ইনকাম গ্রুপের ডিপোজিটার ছিল, সে 6,000 টাকা, যদি 1 লাখ টাকা থাকে 6,000 টাকা সে পাচ্ছে বছরে 6% রেটে। চিন্তা করে সে চলবে কীভাবে? এই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে সবচেয়ে আগে প্রত্যেকটা, এবং আমার মনে হয় রোড ম্যাপও রেখে যাওয়া দরকার। যারা ফিক্সড ইনকাম গ্রুপ, তাদের কি অবস্থা? ফিক্সড ইনকাম গ্রুপকে বলা হয়েছিল যে তোরা ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করো। এটাও কিন্তু প্রোপাগান্ডার থ্রুতে, মার্কেটিং স্টেপস দিয়ে কয়েকজন ইন্টারেস্টেড যারা ক্যাপিটাল মার্কেটে কন্ট্রোল করতো তারা এগুলি করেছে। আলটিমেটলি কী হয়েছে, যে এই স্মল সেভারটা দে আর লস্ট দেয়ার মানি, বিরাট অঙ্কের। তারা অনেকে, আমি জানি 2-1 সুইসাইডও করেছে সে সময়, টাকা পয়সা সব হারিয়ে দিয়ে কীভাবে চালাবে। তো এগুলি স্মল সেভার যারা আছে তাদের কিন্তু এই ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট দিয়ে তারা সংসার চালায়, যা ওল্ড এজে চলে আসার পরে যারা রিটায়ারমেন্ট। তো সেটাও কিন্তু সরকারকে চিন্তা করে একটা রোড ম্যাপ দিয়ে যেতে হবে, কিভাবে তাদের একটা ব্যবস্থা নেওয়া যায়, নাহলে হবে না। আর ব্যবসায়ীরা, হ্যাঁ, এইটা 10, 11, 12 জাস্ট এর মধ্যে থাকলে হয়তোবা এভরি বিজনেস উড বি ফিজিবল। হঠাৎ করে আমরা ইন্টারেস্ট বাড়িয়ে দিলে অল অফ এ সাডেন সেটা তাদের জন্য একটা ধাক্কা লাগবে। কিন্তু তারা যদি জানে একটা এই রেঞ্জের মধ্যে থাকবে, তারা কস্টিংও করে নিতে পারবে বিজনেস শুরু করার আগে, যে আমার কস্ট কী হবে, ফাইন্যান্সিয়াল কস্ট, তখন কিন্তু অসুবিধা হওয়ার কথা না। এইটা 1%, 2%, ম্যাক্সিমাম 3% স্প্রেডের মধ্যে যদি কাজ করতে পারে, তা হঠাৎ করে
ওই যে বললাম 9 থেকে এখন যখন 15 হয়ে গেল, অল সাফার, অনেক অল বিজনেসম্যান সাফার হিউজ ওয়ে, যেটা বলবো এখন আস্তে আস্তে কমে আসে। একটা বিষয় সেটা হচ্ছে, এটা বলে আমরা আরেকটা বিরতি দিব, একটু ছোট করেই জানতে চাই, সেটা হচ্ছে যে স্টেক ওন ব্যাংকগুলো যেগুলো, সেগুলোর আসলে রোলগুলোকে আলাদা আলাদা করে এখন স্পেসিফাই করে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে কিনা। আমরা স্পেশালাইজড ব্যাংকের অবস্থাও কিন্তু ভালো দেখিনি, 4টা রেগুলার কমার্শিয়াল ব্যাংকের বাইরে। এখন সেক্টর ওয়াইজ ইনভেস্টমেন্টের জায়গাগুলোকে আসলে আরেকটু স্পেসিফাই করে দেওয়া উচিত কিনা, কনসিডারিং দ্য ব্যাংক আমরা তো দেখি সরকারি বেসরকারি সব ব্যাংক একই টাইপের প্রোডাক্ট, একই ধরনের সার্ভিস বা সিমিলার টাইপ অফ ক্যাটাগরিতে তারা কাজ করে, একটু স্পেসিফিক করার সুযোগ হয়েছে কিনা? এটা একটা সুন্দর প্রশ্ন, কিন্তু এটাও একটা রোড ম্যাপ থাকা উচিত আমাদের ফিউচারে যারা আসবে তাদের কিভাবে কি কাজ করবে। হ্যাঁ, কিছু একটা আছে, যেমন কৃষি লোন। কৃষি লোন এখন কিন্তু আমাদের প্রাইভেট ব্যাংকও দিচ্ছে, না দেওয়া না, বলা হয়েছে স্মল লোনের মধ্যে তাদের পড়তেছে। তারপরে এনটিটি, তারপরে উইমেন ফোক, এদের কিন্তু মহিলাদের ঋণ, এগুলি কিন্তু সবই আছে বাংলাদেশ ব্যাংকের সেক্টর, ডিফারেন্ট সেক্টরে লেন্ডিং করে। প্রাইভেট ব্যাংকও যেমন লেন্ডিং করছে, সরকারি ব্যাংকও করছে। তো আমার মনে হয় এগুলি ওই যে অ্যাকুইজিশন, মার্জার করা সম্ভব, এটা কিন্তু বলবো। কৃষি লোনের ব্যাপারে একটা, ডেভেলপমেন্ট লোনের জন্য আর একটা, এভাবে করা সম্ভব কিন্তু। এবং স্টেট ওন ব্যাংকেও যেটা আছে, বড় বড় ব্যাংক আছে, এখানেও কিন্তু এই ধরনের চিন্তাধারা থাকতে পারে। কিন্তু এগুলি আগে পলিসি করে নিতে হবে, মিটিং করতে হবে বোর্ড অ্যামং দ্য বোর্ড মেম্বার্স, স্টেক হোল্ডার্স যেটাকে বলবো আমি এখানে, স্টেক হোল্ডার, যদিও এটা সবই গভর্নমেন্ট, তাও স্টিল এখানে যারা যারা রিপ্রেজেন্ট করছে বা যারা যারা এখানে ম্যানেজমেন্টে আছে, তাদের সঙ্গে বসে একটা ডিসিশন নিলে ইট উইল বি ভেরি ইজি, করা উচিত। আমি মনে করি আমাদের 62 ব্যাংকস প্লাস প্রাইভেট ব্যাংকস প্লাস এখানে 8টা স্টেট ওন ব্যাংক, 4টা প্লাস 4টা স্পেশালাইজ মিলে এরকম অনেক আছে, প্রায় 70-এর ক্রস করে গেছে আমাদের ব্যাংকিং। এতগুলা দরকার নাই। আর যেগুলি দরকার থাকতো, যদি প্রত্যেককে বলা হতো তুমি এই ডিস্ট্রিক্টের জন্য রেসপন্সিবল, এই ডিস্ট্রিক্ট ছাড়া তুমি রাখতে পারো একটা হেড অফিস ইন ঢাকা, একটা চিটাগং অফিস, একটা খুলনা অফিস। আমার মনে আছে লুৎফর রহমান সরকার সাহেব যখন গভর্নর ছিলেন, ওনার এই ধরনের একটা প্ল্যান ছিল, কিন্তু উনি তখন ব্যাংকগুলো বলেছিলেন যারা এইভাবে আসবে তাদের জন্য ব্যাংক দেওয়া হবে। কিন্তু আমরা দেখেছি যতগুলো ব্যাংক আছে সব কনসেন্ট্রেটেড ইন ঢাকা, ঢাকার পরে যাচ্ছে চিটাগং, চিটাগংয়ের পরে যায় খুলনা। তো এই যে কিন্তু গ্রাম ভিত্তিক ওই ধরনের ওইভাবে হচ্ছে না, এটা কিন্তু দরকার আছে আমি মনে করি। নিঃসন্দেহে। আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করবো। দর্শক, বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। আমি বলছিলাম যে র্যাপিড ফায়ার প্রশ্ন করব, 10টা ছোট ছোট প্রশ্ন, যেগুলোর উত্তর ইয়াং জেনারেশন মূলত আপনার কাছ থেকে জানতে চাই। আমি প্রথম প্রশ্নটি করছি, তারা জানতে চায় আপনার প্রথম ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকে খুলেছিলেন, কবে খুলেছিলেন? খুব ভালো প্রশ্ন এটা। প্রথম আমি চাকরি শুরু করি স্টেট ব্যাংক অফ পাকিস্তান থেকে। তো ঢাকাতে তখন স্টেট ব্যাংক পাকিস্তানের অফিস ছিল, সেখানে আমাদের একটা অ্যাকাউন্ট, প্রথম অ্যাকাউন্ট আমি খুলি। তারপরে একটা অ্যাকাউন্ট খুলি হাবিব ব্যাংক, তখন হাবিব ব্যাংক ছিল, হাবিব ব্যাংকে একটা অ্যাকাউন্ট ছিল, সেটা ছিল আমার স্টুডেন্ট কালে। কত সালের কথা? ওইটা 65-67-এর দিকে হবে। ঢাকা ইউনিভার্সিটি যখন পড়তাম, হাবিব ব্যাংকে একটা অ্যাকাউন্ট ছিল। তখন স্টুডেন্ট অ্যাকাউন্ট বলে বলা হতো ওটাকে, যারা পড়াশোনা করতো তাদের। আর চাকরি জীবনের প্রথম অ্যাকাউন্ট আমার বাংলাদেশ ব্যাংকে, আমাদের ওখানে অ্যাকাউন্ট খোলার একটা সিস্টেম ছিল। আমার বাংলাদেশ ব্যাংকে একটা পার্সোনাল অ্যাকাউন্ট করেছিল, স্যালারি ওখানেই যেত। ওকে, তৃতীয় প্রশ্ন, এখনকার প্রেক্ষাপটে আপনি বলতে পারেন দেশে বা বিদেশে আপনার পছন্দের ব্যাংক কোনটি, যেটিকে আপনি মনে করেন যেটি খুব ভালো করছে, এক্সাম্পল সেট করতে পারে? এটা কিন্তু বিরাট খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন। এখানে অনেক একটা ব্যাংক বললে তো বিদেশের বলেন। ও বিদেশে হলে তো আমাদের এখানে স্ট্যান্ডার্ড চার্টার্ড আছে, তারা ভালো করছে আমি জানি। সিটি ব্যাংক আছে, তারাও ভালো করছে। সিটি ব্যাংক এর কথা বলছি। কমার্শিয়াল ব্যাংক লোন আছে, দে আর অলসো ডুইং ওয়েল। ওকে, তৃতীয় প্রশ্ন, ব্যাংকার হিসেবে
ভালো দক্ষতা আসলে কোনটিকে বলা হয়? ভালো ঝুঁকি ব্যবস্থাপনা করতে পারা নাকি বিনিয়োগ বিশ্লেষণ করতে পারা? ঝুঁকি ব্যবস্থাপনার আওতাতে কিন্তু সবই চলে আসবে। যদি রিস্ক ম্যানেজমেন্ট ঠিক মতন করা হয় তাহলে বিনিয়োগটা অটোমেটিক্যালি চলে আসবে এখানে। এটা কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না। রিস্ক ম্যানেজমেন্টের আওতায় ক্যামেলস আসবে, সিআরআর আসবে, সবগুলি এসে যায়। সুতরাং ইনভেস্টমেন্ট অপরচুনিটিস কোথায় আছে না আছে সেটাও বোঝা যাবে ইজিলি। ওকে, চতুর্থ প্রশ্ন, সেটি হচ্ছে যে বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং এটা কি আসলে পসিবিলিটি নাকি রিস্ক? ডিজিটাল ব্যাংকিংয়ের মানে এই এই স্লোগান দিয়ে কিন্তু যেটা করা হচ্ছে সেটা কিন্তু আমাদের রেজাল্ট ওই রকম কিছু আমি পাইনি। আমাদের এখানে কষ্টদায়ক, এটা ভেরি পেইনফুল অবস্থা। বলা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, কিন্তু এটা হয়ে ওঠেনি। করার স্কোপ আছে, কিন্তু প্রচুর স্কোপ আছে, এবং এটা ইয়াং জেনারেশন যারা আছে, যারা আইটি এক্সপার্ট আছে, দে ক্যান ডু ইট। এবং আমি বিশ্বাস করি এটা এই সরকারও একটা রোড ম্যাপ রেখে যাবে, পরবর্তী সরকার যেটা ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবে, এটা বিশ্বাস। পঞ্চম প্রশ্ন করতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের যে ব্যাংকগুলো রয়েছে তাদের বিনিয়োগের জন্য সবচেয়ে সম্ভাবনাময় সেক্টর আপনার কোনটিকে মনে হয়, যে না এই সেক্টরে এখন প্রচুর ব্যাংকগুলোর ইনভেস্ট করা উচিত? স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টর, SME। এখানে কিন্তু উইমেন এন্টারপ্রেনাররাও আছে, তারা কিন্তু একদম অবহেলিত আমি মনে করি। তাদের কিন্তু যদি হিসাব করে দেখা যায়, কিন্তু উইমেন ফোক আমাদের গার্মেন্টসে প্রায় 70-80% লোক উইমেন ফোক, তাদের কিন্তু এরকম কোনো ফ্যাসিলিটিস বা লেন্ডিং আমরা করি না। আমার হিসেবে তো একটা অল উইমেন ব্যাংকই হওয়া উচিত। হতে পারে, দ্যাট ইজ এ পসিবিলিটি, হতে পারে, কিন্তু এটা কিন্তু অসম্ভব কিছু না। কিন্তু স্পেশালাইজ এরকম থাকতে পারে যারা তাদের ইন্টারেস্টটা লুক আফটার করবে। ডেফিনেটলি। পরের প্রশ্নে যেতে চাই, এটা আপনার কথাই আমি জানতে চাই, যখন কোনো বড় ঋণ অনুমোদন করতে হয় বোর্ডে, আপনি সবার আগে কি দেখেন, কি যাচাই করেন? এটা অনেক কিছু জিনিস দেখতে হয়, একটা জিনিসে বলা যাবে না। ক্যামেলস বলে একটা কথা আছে এখানে, অথবা 5C বলা আছে, ক্যাপিটাল, কন্ডিশন, কোলাট্রাল, ক্যাপাসিটি। এইগুলি যদি দেখা ঠিক মতন থাকে কাস্টমারের, আর KYC ইজ মাস্ট ম্যান্ডেটরি। ফার্স্ট KYCটাকে দেখতে হবে, তারপরে এই যে 5C বলা হয়, এগুলি যদি ঠিক মতন থাকে তাহলে লেন্ডিং করতে অসুবিধা হওয়ার কথা না। ওকে, পরের প্রশ্ন, আপনি একসময় ব্যাংকিং করেছেন, এখনকার একটা প্রজন্ম যারা এখন ব্যাংকিং সেক্টরে আসছে, এখনকার প্রজন্মের যারা ব্যাংকার, তাদের কোন দিকটি আপনাকে ইন্সপায়ার করে আর কোন দিকটি আপনাকে বিরক্ত করে? এখানে বিরক্ত করার মতন কিছু নাই, তবে তাদের, আমি যেটা বলবো, কর্পোরেট গভর্নেন্সের দিকে লক্ষ্য রাখতে হবে প্রতিটা ইন্ডিভিজুয়ালকে। তার সততা, তার স্বচ্ছতা, তার জবাবদিহিতা প্রতিটা কাজে যদি থাকে, তার সদিচ্ছা, তাহলে কিন্তু সে যেমন আস্তে আস্তে উপরে উঠবে, ইনস্টিটিউশনও আস্তে আস্তে উপরে উঠবে, দেশও দেখা যাবে এটার অ্যাডভান্টেজ পাচ্ছে। জনতা বা দেশ যেটাই বলেন আপনি, তারাও অ্যাডভান্টেজ। আর কোনটা ইন্সপায়ার করে তাদের থেকে? তাদের থেকে সবচেয়ে যে বলা যায়, তার স্বচ্ছতা থাকতে হবে, তার জবাবদিহিতা। আমি একটা ওয়ার্ডে বলা ডিফিকাল্ট কোনটা ইন্সপায়ার করবে, তাই এই তিনটা কোয়ালিটি প্লাস তার সদিচ্ছা, চারটা জিনিস থাকতেই হবে, নাহলে সে কোনো মতে তার জীবনে সে উন্নতি হওয়ার ডিফিকাল্ট। ওকে, 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীদের জন্য কোনটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ডিজিটাল ট্রান্সফরমেশন নাকি গ্রাহক সেবা? গ্রাহক সেবা হলো নাম্বার 1, গ্রাহক সেবা নাম্বার 1, ডিজিটাল ট্রান্সফরমেশন আসবে সেকেন্ড। আর এটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমি ছেড়ে দিতে পারবো না। কিন্তু ওই রকম ডিজিটাল ট্রান্সফরমেশন যখন করতে যাবে, তখন কিন্তু আমার লোকবল এতগুলা নাও লাগতে পারে, একটু খেয়াল রাখতে হবে কিন্তু এটা। আর তখন তো আমি বলবো যে সব কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে। যেমন কেউ যখন এই অটোমেটিক টেলার মেশিনে যে টাকা উঠাচ্ছে, তখন তো ওই লোকবল আমার সামনে ক্যাশিয়ার রাখতে হচ্ছে না। এই ধরনের জিনিসগুলো আছে, তবে সার্ভিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর এনি ব্যাংকিং প্রোডাক্টের জন্য। 9 নম্বর প্রশ্ন, আমি জানি এই প্রশ্নটা করা এখন হয়তো অনেক, আপনি তো ক্যারিয়ার পার করে ফেলেছেন, তারপর আমি জিজ্ঞেস করতে চাই, তারা জানতে চায় ব্যাংকার না হলে আপনি কি হতেন, মানে আপনি ছোটবেলায় অন্য কিছু হতে চেয়েছিলেন কিনা? আমার ইচ্ছা তো ছিল অনেক কিছু হওয়ার, কিন্তু হয়ে গেছি ব্যাংকার। বাবা বলতে যে ডক্টর হতে হবে, বাবা ছিলেন ডক্টর, সেই জন্য বলেছিলেন।
আবার যখন বাবা মারা যাওয়ার পরে আমি বড় হয়েছি আবার দুলাভাইয়ের বাসায়। দুলাভাই ইঞ্জিনিয়ার ছিলেন, তো আই ওয়াজ অলসো ওয়ান্টেড টু বি অ্যান ইঞ্জিনিয়ার। কিন্তু কালের চক্রে ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আইবিএতেই চলে গেলাম। আইবিএ থেকে পরীক্ষা পাশও হয়নি, তখনই এই স্টেট ব্যাংক পাকিস্তান থেকে অফারটা পেলাম। তখন ইউনাইটেড ব্যাংকের অফার ছিল, আর একটা ছিল সেই জমানায় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আইপিসি, ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন ডিপার্টমেন্ট, বোধ আইপিডি অথবা আইপিসি। তো এগুলি তিনটার থেকে অফার পেলাম। আমাকে আমার মেন্টর ডক্টর মনোয়ার হোসেন উনি বললেন যে জয়েন করো বাংলাদেশ ব্যাংক, এই স্টেট ব্যাংক। স্টেট ব্যাংক এটা হলো বেস্ট, কারণ এটা গভর্নমেন্ট চাকরি, সুতরাং এটা আমি যে ওটা তো স্যালারি 500 টাকা বেশি। ইউনাইটেড ব্যাংকে 1300 টাকা মায়না ছিল, এটা ছিল 800 টাকা মায়না। যে না না ওইটা যে কোনো সময় প্রবলেম হবে, এইটা তুমি হ্যাঁ। তো এই জিনিসগুলো আমার চাকরি জীবনে অনেক ভালো ভালো মেন্টর পেয়েছি, কাজ করার সুযোগ পেয়েছিলাম। সুতরাং সেই জন্য বলছি যে ব্যাংকিং ইজ এ ভেরি গুড প্রফেশন, ফ্যান্টাস্টিক প্রফেশন। এইটাতে মানুষ সেবা করার সুযোগ পায়, সে কারণেই আপনি এসেছিলেন। 10 নম্বর র্যাপিড ফায়ারের প্রশ্নটি করবো। এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, কিন্তু আপনি একটু ভাবনার খোরাকও পাবেন। সেটা হচ্ছে যে ধরুন আপনাকে এই মুহূর্তে বলা হলো যে শাখার সংখ্যা কমিয়ে আনতে হবে, কারণ অলাভজনক শাখাগুলোকে বন্ধ করে দিতে হবে। আপনি সবার আগে, অথবা সেগুলোকে আপনার সংকুচিত করে নিয়ে আসতে হবে কার্যক্রম, আপনি সবার আগে কোন কাজটি করবেন? দেখুন, শাখা বন্ধ করাটা খুব ইজি। এই টাস্কটা, সেম টাস্কটা আমাকে দেওয়া হয়েছিল 2004 সালে। আমাকে বলা হয়েছিল 50% ব্রাঞ্চেস লস মেকিং আছে, বন্ধ করে দাও। আমি কিন্তু করি নাই সে সময়। শাখা বন্ধ করতে গেলে যে কোনো একজনকে দিয়ে বলে যদি বন্ধ করে দাও, বন্ধ হয়ে গেল। কিন্তু সেটাকে প্রফিটেবল করার দায়িত্ব অ্যাজ চিফ হিসাবে, চিফ এক্সিকিউটিভ হিসাবে সেই সময় পালন করেছে। এখন আমি বোর্ডের চেয়ারম্যান হিসাবেও আমি বলবো যে শাখা যেগুলি লস মেকিং আছে সেগুলি প্রফিট মেকিং করতে হবে। প্রফিট মেকিং করার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া ফলো করা দরকার। 1 নম্বর হলো, তার যদি শ্রেণীকৃত ঋণ থাকে, শ্রেণীকৃত ঋণটাকে কমায় আনা বা নীল করে দেওয়ার সুযোগ থাকতে হবে। যদি সে রিকভারি করতে পারে, ওয়েল অ্যান্ড গুড, আর নাহলে ওটাকে আলটিমেটলি প্রভিশন করে করে রাইট অফ করে ফেলতে হবে। সেকেন্ড হলো, ডিপোজিট মোবিলাইজ করা যেতে পারে। কারণ আর্নিংস কীভাবে আমার ব্রাঞ্চ আর্ন করবে, আর্ন করলেই তো হয়ে যায়। সুতরাং সেখানে ডিপোজিট, লো কস্ট নো কস্ট ডিপোজিট যদি মোবিলাইজ করা যায়, তাহলেও কিন্তু সেটা একটা প্রফিটেবল ব্রাঞ্চ। তার মানে আপনি একেবারে বন্ধ করে দেওয়ার পক্ষে না, আপনি প্রফিট করার পক্ষে। এটা আমি কিন্তু একদম বন্ধ করার পক্ষে না, সবগুলাকে। আর আমি বললাম যে আমি ফিগার দিয়ে বলতেছি, 448টা ব্রাঞ্চ ছিল লস। আমি যখন ছেড়ে গেছি 73 ব্রাঞ্চেস লস ছিল। আমি কিন্তু একটা ব্রাঞ্চও বন্ধ করিনি, কিন্তু লস দিয়েছিলাম সেই সময়, তাই বলতেছি। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গিয়েছে। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। ছোট ছোট করে দুটি প্রশ্নের উত্তর জানতে চাই। ব্যাংকারদের ভিতরে প্রফেশনালিজম আরেকটু কিভাবে আনা যায়, এটা ইয়াং ব্যাংকাররা জানতে চায়। তারা মনে করে যে তারা একটু ক্যারিয়ার নিয়ে স্ক্যাটার্ড হয়ে আছে, তারা বুঝতে পারছে না তারা আসলে ফিনটেকে যাবে, ব্যাংকে থাকবে, না কোথায় যাবে, আদৌ তারা ব্যাংকে চাকরি করবে কিনা, এখানে ফিউচার কি হবে সেটা নিয়েও প্রশ্ন আছে। খুব ছোট করে একটু জানতে চাই যে আপনার সাজেশন কি? ব্যাংকিং প্রফেশন ইজ এ নোবেল প্রফেশন। ফার্স্ট অফ অল, এটা ভালো প্রফেশন। এখানে যে কাজগুলো করে, এটা সার্ভিস ওরিয়েন্টেড, মানুষকে সেবা প্রদান করার সুবিধা আছে। ফিনটেকে হ্যাঁ স্যালারিটারি হয়তো বেটার হবে, কিন্তু ওখানে প্রবলেমটা হবে কি, সে কাস্টমার সার্ভিস ওইভাবে যোগান ইন্ডিভিজুয়ালি দেওয়ার সুযোগ থাকবে না। তো এখানে মেন্টাল স্যাটিসফ্যাকশন থেকে যখন আমি কাস্টমারকে সাহায্য করতেছি, হেল্প করতেছি, সে আবার সার্ভিস দিতে পারছে। আরেকটা জিনিস এখানে খুবই ইম্পর্টেন্ট, এটা এথিক্যাল কোশ্চেনগুলি, যে এর আগেও যেটা আনসার আমি দিয়ে আসছি। এখানে সততা দরকার, স্বচ্ছতা দরকার, জবাবদিহিতা দরকার। এইটা যদি থাকে এবং তার সদিচ্ছা থাকে, নাথিং লাইক স্কাইজ আর আলটিমেট, যে কোনো জায়গায় উঠতে পারবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই। 1 দশক পরে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আপনি কোথায় দেখেন? এইটা তো রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলা তো এখন প্রাইভেটাইজেশনের দিকে করা হয়ে গেছে।
এত রাষ্ট্রায়ত্ত বলতে চাচ্ছি না আমি। এই জন্য সেখানে স্টেট ওন, হ্যাঁ ওনারশিপ থাকতে পারবে, মেজরিটি ওনারশিপও থাকতে পারে 51%, এক যুগ পরে 10 বছর পরে সেটা থাকতে পারে, কিন্তু 49% মিনিমাম দে শুড রিলিজ ইট টু দ্য জেনারেল স্টেক হোল্ডার্স, পাবলিক ছেড়ে দেওয়া উচিত। ছেড়ে দিলে পরে ব্যাংকগুলো আরও বেশি ত্বরান্বিতভাবে আরও বেশি প্রগ্রেস করতে পারবে, অনেক প্রগ্রেস করতে পারবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা তেমনটি বিশ্বাস করি। জনাব আবু নাসের বখতিয়ার আহমেদ, আপনি আমাদের আজকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং যমুনা টিভিকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা পাবলিক গণমাধ্যম কর্মী বা সাংবাদিক যাই বলি না কেন, আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে যখন কাজ করি, এই খাতটাকে আমরা যতটা যেভাবে দেখি তাতে আসলে অনেক সময় কিছুটা খেই হারিয়ে ফেলতে হয়, হতাশা চলে আসে। কিন্তু দিন শেষে এই ব্যাংকিং সেক্টর যে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, সেটাকে অস্বীকার করবার উপায় নেই, এবং সেই লাইফলাইনটাকে শক্তিশালী রাখার জন্য আসলে কিছু জায়গায় আসলে পরিবর্তন দরকার। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক আসলে থাকা উচিত নাকি উচিত না, সেখানে প্রফেশনালিজম কিভাবে বাড়ানো যেতে পারে, এই ব্যাংকগুলোকে আরেকটু ঝকঝকে তকতকে করে একটু সার্ভিস ওরিয়েন্টেড আরেকটু বেটার করা যায় কিনা, সেটি নিয়ে কিন্তু আমরা আরও বেশি যারা নীতি নির্ধারক এই মুহূর্তে আছেন তারা কিন্তু ভাবতে পারবে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, সব ব্যাংককে আসলে একই কাজ করতে দিলে বিপদ। সবাইকে আসলে যদি নির্দেশের একটি জায়গা কাজের ভাগ করে দেওয়া যায়, তাহলে কিন্তু ইকোনমির ছোট ছোট জায়গায় সবাই ছোট ছোট কিছু কন্ট্রিবিউশন করতে পারেন, একসাথে এক ধরনের সুষম উন্নয়ন হতে পারে। কিন্তু সবাই এক জায়গায় গিয়ে যদি একই বাজারে ঋণ দিতে শুরু করে, তাহলে এই খুচরা ঋণের বাজারে কিন্তু অন্য অর্থনীতির অন্যান্য দিকগুলো কিন্তু কিছুটা খেই হারিয়ে ফেলতে পারি। আশা করি যারা এই বিষয়ে নীতি নির্ধারক আছেন তারা সেগুলো ভেবে দেখবেন, আর যা কিছুই হোক সেটি যাতে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করে, সেটি আমাদের সবার প্রত্যাশা। এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।